তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। কলিং বেলের শব্দ হয়। রেহেনা গিয়ে দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আসতে পারি? রেহেনা এদিক ওদিক তাকিয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। দ্রুত পায়ে হেঁটে শামিন আলোর ঘরের দিকে যায়। আলোর ঘরের দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দরজা ভেতর থেকে বন্ধ। শামিন উচ্চ শব্দে চেঁচিয়ে ওঠে, আলো, দরজা খুলে দাও। কোনো সারা শব্দ না পেয়ে শামিন দরজায় ধাক্কা দিতে যাবে, অমনি খট করে দরজা খোলার আওয়াজ হয়। শামিন আলোকে কয়েক পলক দেখে ঘরে ঢুকে দরজার ছিটকিনি তুলে দেয়। আলো নিস্তেজ কণ্ঠে বলে, অভিনন্দন। শামিন ঘুরে আলোর দিকে তাকায়। আলো একটু থেমে আবারও বলে, অভিনন্দন আপনাকে জেতার জন্য, ইলেকশন এবং বাজি দুটোই। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো নিচু স্বরে বলতে থাকে, বসার ঘরে গিয়ে বসুন, ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, আমি শাড়িটা পাল্টে আসছি। কোথায় যাবে তুমি? আলো মাথা তুলে শামিনের দিকে তাকায়, তারপর বলে, আপনার সাথে সংসার করতে। বাজিতে জিতেছেন আপনি। শামিন ম্লান হাসে, তারপর নিচু স্বরে বলে, কোথাও যেতে হবে না তোমাকে আলো। আলো শামিনের দিকে দীর্ঘক্ষণ উদাস দুটি চোখ নিয়ে তাকিয়ে থেকে তেজি কণ্ঠে বলে ওঠে, আপনার দয়া দেখাতে হবে না, আমি ভীতু মেয়ে নই। যাব আমি, আমার কথা রাখবো, করব আমি সংসার আপনার সাথে। কথাটি বলে আলো আলমারির কাছটায় যেতে নেয়। মুহূর্তেই হাতে শামিনের হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকায়। ততক্ষণে শামিন আলোকে নিজের কাছে টেনে নিয়েছে। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে আছে। শামিন ম্লান হেসে আলোর কপাল থেকে অগোছালো চুল কানে গুঁজে দিয়ে বিড়বিড় করে বলে, অবুঝ তুমি, আমার ভালোবাসাকে বরাবরের মতো ভুল ব্যাখ্যা দিচ্ছ তুমি। দয়া আমি তোমাকে কখনোই করিনি, এটাও দয়া না। যেটুকু আমি তোমাকে দিলাম তার নাম ভালোবাসা। আলো চুপ করে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, তোমাকে কখন ভালোবেসে ফেলেছি তা নিজেই জানি না আমি, কিন্তু যখন তুমি সাপের ভয় আমাকে সাঁকড়ে ধরলে তখন থেকে বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন থেকে প্রতিটা মুহূর্তে আমি যা তোমাকে দিয়েছি সেটা আমার ভালোবাসা। বিশ্ব ব্রহ্মাণ্ড উল্টে গেলে ওই অনুভূতি ভালোবাসাই থাকবে। তুমি যতই ভুল ব্যাখ্যা দাও না কেন, তোমার মতো ক্ষুদ্র আলোর অপব্যাখ্যায় আমার ভালোবাসা বদলে যাবে না। আলো নিশ্চুপ। শামিন বলতে থাকে, তুমি আমার না পাওয়া একটা প্রশান্তি, তোমায় আমি আমার মনে আটকে রাখবো, কাগজে কলমে না পারি। যা যা আবদার করেছো পূরণ করেছি, বাজিতে জিতেছি। শর্ত হিসেবে তুমি আমার কথা শুনবে, আর আমার কথা হচ্ছে তুমি ভালো থাকো। তোমাকে ভালোবাসার উপহার স্বরূপ 2-1 দিনে ডিভোর্স লেটার সাইন করে পাঠিয়ে দেব। সাইন করে বাঁধিয়ে ওই দেয়ালে টাঙিয়ে রাখবে। আমি চাই তুমি আমার ভালোবাসার প্রতিদান দেখো। আলো কিছু বলতে যাবে, শামিন আলোর মুখ চেপে ধরে, তারপর বলে, চুপ। আমি এত তোমার হৃদয় প্রশান্ত করার কথা বলে যাচ্ছি, তোমার কান কি শান্তি পাচ্ছে না বলো? কেন এখন আমাকে যন্ত্রণা দিতে কথা বলতে চাইছো? কিচ্ছু শুনতে চাই না আমি তোমার থেকে কিচ্ছু শুনতে চাই না। আমি পারবো না, আমার ক্ষমতা নেই। উল্টাপাল্টা কথা বলে আমাকে যন্ত্রণা দিও না তো। কয়েক মুহূর্ত পরে আলোর মুখ থেকে শামিন হাত সরিয়ে নিয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর আলোর গালে আলতো করে হাত বুলিয়ে তার কপালে লম্বা সময় ধরে একটা চুমু খায়। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। শামিন আবারও আলোর চোখে চোখ রেখে মৃদু স্বরে বলতে থাকে, সবকিছু অনেক বেশি সুন্দর হতে পারতো আলো, অনেক বেশি রঙিন, কিন্তু তুমি বর্ণান্ধর রঙের গুরুত্ব তুমি বুঝতেই চাইছো না। তোমার নারী সত্তার অনুভূতিকে সম্মান জানাতে আমি আমার জীবনের সব থেকে বড় ত্যাগ স্বীকার করলাম। নয়তো সামিনের জিনিস সামিন এই জন্মে ছাড়ে না। কথাটা বলে শামিন আলোকে ছেড়ে দেয়। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে শামিনের দিকে তাকিয়ে। শামিন আলোর ঘরের দরজা খুলে চলে যায়। দীর্ঘ সময় আলো নিজের স্থানে দাঁড়িয়ে থেকে বিছানায় ধপ করে বসে পড়ে। আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিবেন? কাজী শামিনের দিকে তাকিয়ে আছে। শামিন একটা চেয়ারে টেনে বসে গম্ভীর কণ্ঠে বলে, প্রথমত আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের বয়সী। কাজী বিনয়ী হয়ে বলে, তুমি কেন ওকে তালাক দিতে চাচ্ছ? জরুরি তালাক দেওয়াটা। আপনি কাগজপত্র রেডি করবেন, কত সময় লাগবে? বেশি দেরি হবে? কাজীর হতভম্ব ভাব কাটছে না। সে বলে, কিছুক্ষণ আগে তুমি পুনরায় মেয়র নির্বাচিত হলে, আর তুমি এখন এসেছো বউকে তালাক দিতে? কেন? কি করেছে তোমার বউ? ও কিছু করেনি, আমি করেছি। কি করেছে? ওকে বিয়ে করেছি।
কাজীর স্বামীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সেই স্বামীন আর এই স্বামীনের মধ্যে বিস্তর ফারাক। এই স্বামীন ইয়াসারের চোখে সেদিন হিংস্রতা দেখেছিল, আজ দেখছে উদাসীন দুটি চোখ। স্বামীন বলে ওঠে। বেশি দেরি হবে আঙ্কেল? কাজী মাথা নাড়িয়ে বলে, 2 দিন লাগবে। স্বামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে। তারপর কাজীর টেবিলের ওপরে একটা ঢেকে রাখা পানির গ্লাসে চোখ যায় তার। কাজীর দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, পানিটা কি ভালো? আমি খেতে পারি? কাজী মাথা নাড়িয়ে গ্লাসটা স্বামীনের দিকে এগিয়ে দেয়। স্বামীন ঢকঢক করে গ্লাসটা খালি করে উঠে দাঁড়ায়। কাজীর দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, কাগজপত্র রেডি রাখবেন। চেয়েছিলাম মিউচুয়াল ডিভোর্স দিতে, কিন্তু অত সময় অপেক্ষা করতে ইচ্ছে করছে না, ওর কষ্ট হবে। কথাটা বলে স্বামীন ধীর পায়ে হেঁটে কাজী অফিস থেকে বেরিয়ে আসে। কাজী ফ্যালফ্যাল করে স্বামীন ইয়াসারের যাওয়া দেখে। বসার ঘরে ঋতু সোফায় গা এলিয়ে দিয়ে বসেছিল। স্বামীনকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে তার কাছে আসে। স্বামীনের দৃষ্টি দেখে সে থমকে যায়, উৎকণ্ঠা হয়ে বলে, কি হয়েছে ভাইয়া? শরীর খারাপ আপনার? চোখ কেমন লাগছে কেন? কেমন লাগছে? সারাদিনে কিচ্ছু খাননি, আমি আপনার জন্য বসে আছি, আসুন খাবেন। স্বামীন ম্লান হেসে ঋতুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে বলে, খেয়ে নাও তুমি। চুনু কাকার দোকান থেকে একটা ভেজিটেবল রোল খেয়েছি আমি। ঋতু থমথমে মুখ নিয়ে স্বামীনের যাওয়া দেখে। ওই শুভ্র পাঞ্জাবি গায়ে বলিষ্ঠ শরীরের মানুষটার জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে। ভীষণ উত্তপ্ত দুপুর, গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। ওড়না দিয়ে মুখ মুছে এদিক ওদিক তাকায় আলো। হিয়া বলে, চল, রিক্সার জন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই, আজ বোর্ড পরীক্ষা। সবাই হাই স্কুলের সামনে গিয়ে বসে আছে বোধহয়, মাত্র 15 মিনিটের রাস্তা, চল হেঁটেই যাই। আলো ক্লান্ত চোখে হিয়ার দিকে তাকিয়ে নিষ্প্রাণ গলায় বলে, চল। দুজনে হাঁটতে থাকে। কিছু পথ যেতেই নীরবতা ভেঙে হিয়া বলে ওঠে, শেষ পর্যন্ত তোর সিদ্ধান্তই থাকলো, কি বলিস? আলো চুপ করে থাকে। হিয়ার বর বলে, মা সবসময় আমাকে বলতো, একটু আলোর মতো হতে পারিস না? তখন আমিও ভাবতাম, ইস, আমি যদি তোর মতো হতে পারতাম, কিন্তু এখন আমি মোটেও তোর মতো হতে চাই না। ভয় হয় আমার তোকে দেখলে। আলো এখনো নিশ্চুপ। হিয়া আলোর নীরবতা দেখে তার দিকে তাকায়। কলেজের গেটের ডান পাশে সৈকত নৌসিনের হাত ধরে দাঁড়িয়ে আছে। নৌসিন কোনো নড়াচড়া করছে না, কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আলো সেদিকে তাকিয়ে আছে। হিয়া পাশ থেকে বলে, এই এই আলো, তুই কি এখন আবার ঝামেলা করবি? দেখ, ওটা ও বুঝে নেবে। তখন এত করে নিষেধ করলাম প্রেমের প্রস্তাব গ্রহণ না করতে, শুনলো না। আমার আর ভালো লাগছে না তোকে ঝামেলায় পড়তে দেখতে। চল, গেটের ভেতরে চল। হিয়া আলোকে তাগাদা দেয়। সৈকতের সাথে দিঘির পাড়ের ঘটনার কথা মনে পড়লেই তার পুরো শরীর এখনো অসাড় হয়ে যাচ্ছে। ওই দিন কেউ না পৌঁছলে তার অবস্থা খুব খারাপ হতে পারত। সেই ইহু জনমে সৈকতের চোখের সামনে পড়তে চাই না। কিরে, বিয়ে ঠিক হয়েছে নাকি তোর? তা তোর হবু স্বামীকে বলে দেবো আমি তোর কোথায় কোথায় ছুঁয়েছি? বলে দেবো তোর কোথায় কোথায় তিল আছে? জড়ানো কিন্তু তেজি কণ্ঠে নৌসিনের হাতের কবজি চেপে ধরে সৈকত বলতে থাকে। নৌসিনের চোখ বেয়ে গড়িয়ে পড়া দোফোটা তরল দেখে বোঝার উপায় নেই সে ভিতরে ভিতরে গলা কাটা মুরগির মতো তড়পাচ্ছে। আবেগের বশে একটা ভুলের জন্য তার জীবনের চরম প্রতিদান দিতে হবে। তার নিস্তার নেই এই জানোয়ারটার থেকে। নৌসিন চেঁচাতেও পারছে না, ঝাপসা চোখে এদিক ওদিক তাকাচ্ছে। কানের কাছে সৈকতের বলা কথাটা প্রতিধ্বনিত হচ্ছে, বলে দেব নৌসিন, বলে দেব। আলো হিয়ার হাত ছাড়িয়ে নিয়ে সৈকতের দিকে এগিয়ে যায়। গিয়ে সৈকতের হাত থেকে নৌসিনের হাত ছাড়িয়ে নিয়ে নৌসিনকে আগলে নেয়। তারপর নৌসিনকে ধমকের সুরে বলে, চেঁচাতে পারিস না স্টুপিড। নৌসিন ভয়ে গুটিয়ে গিয়েছে। সৈকত একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, তুই আবার এসেছিস, তোর সমস্যা কি? যা এখান থেকে। ঠান্ডা গলায় বলে আসলো। সৈকত বলে উঠল, স্বামীর মতো বেশ সাহস না তোর? আমি 1 2 3 গুনবো, এখান থেকে যাবি সৈকত, নয়তো আজ ভয়াবহ কিছু হবে। তাই নাকি? কি হবে দেখা। নৌসিন খপ করে আলোর হাত ধরে বলে, ও নেশা করে আছে আলো। আলো নৌসিনের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সৈকতের দিকে কিছু মুহূর্ত চুপ করে তাকিয়ে থেকে পায়ের জুতো খুলে মারতে শুরু করে। মুহূর্তেই ভিড় জমে যায় কলেজের সামনের রাস্তাটায়।
কিছু ফার্স্ট ইয়ারের মেয়েরাও এসে আলোর সাথে সমান তালে পেটাতে থাকে সৈকতকে। নৌসিন একটু সাহস পায়, তীব্র ঘৃণা নিয়ে চেঁচিয়ে বলে ওঠে। পেটা, আরো পেটা। সৈকতের কানে নৌসিনের সেই চিৎকার পৌঁছয়। হিংস্র হায়নার মতো নৌসিনের দিকে তাকিয়ে থাকে সৈকত। নৌসিনের চোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে হিয়া এসে আলোকে পেছন থেকে চাপটে ধরে সরিয়ে নেয়। বেশ কিছু লোক এসে পরিস্থিতি সামলাতে চেষ্টা করে, তবে উচ্চবাচ্য বলে না সৈকতকে। সবাই খুব ভয় পায় নতুন এই ত্রাসকে। সৈকত গা ঝাড়া দিয়ে নৌসিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক পলক তাকিয়ে থেকে বাইক স্টার্ট করে চলে যায়। ভাইজান, শামিন কিছু কাগজপত্র দেখছিল। সীতারার ডাকে তার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, ঘর গোছাতে এসেছিলাম। অগোছালো তো কিছু নেই আমার জীবন ছাড়া। ঠান্ডা গলায় শামিন কথাটি বলে নিজেই বেশ অবাক হয়। এসব কি ধরনের কথা বলছে সে সীতারাকে? সীতারা মৃদু স্বরে বলে, ঝুল ঝাড়তে পাঠিয়েছে মেজো ভাবি। ঝাড় তাহলে। শামিন আবারও কাগজে মন দেয়। সীতারা ঘর গোছাতে গোছাতে শামিনের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অনেকটা সংকোচ নিয়ে নিচু স্বরে বলে, এগুলো এখান থেকে সরিয়ে ফেলবো ভাইজান? কোনগুলো? শামিন না তাকিয়েই জিজ্ঞেস করে। সীতারা আগের থেকেও নিচু স্বরে বলে ওঠে, বড় ভাবির সাজার জিনিস। শামিন মাথা তুলে তাকায়। তার ড্রেসিং টেবিলের সামনে এখনো আছিয়ার অব্যবহৃত প্রসাধনী অযত্নে পড়ে আছে, যা কখনো ওই মেয়েটা ছুঁয়েও দেখেনি। শামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, না, ওগুলো ওখানে থাকুক, দেখতে ভালো লাগছে। সীতারা আর কিছু বলে না, ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। শামিন আবারও কাগজ থেকে চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকায়। অপলক তাকিয়েই থাকে সেদিকে। কুকুর ভাগ্য বলে যদি কিছু থাকে তাহলে আলোর ক্ষেত্রে শব্দটা প্রযোজ্য। তার কুকুরে ভীষণ ভয়। ক্লাস 5-এ একবার কামড়ে ধরে আলোকে বেহুশ বানিয়েছিল। তখন থেকে এই প্রাণীটাকে জমের মতো ভয় পায় সে। কিন্তু রাস্তাঘাটে এই প্রাণীটার সাথেই আলোর হুটহাট দেখা হয়ে যায়। আলো একটা ঢোক গিলে এদিক ওদিক তাকায়। কিছুক্ষণ আগে হিয়া সাথে ছিল, তখন আসতে পারলো না। অসভ্যগুলো। এখন আলোর সাথে কেউ নেই। আলোর বুকটা ধরপড়িয়ে উঠছে। 2 পায়ের কুকুরগুলোতে তো জুতা পেটা করে সামলানো যায়, 4 পায়ের কুকুরগুলোকে সে কিভাবে সামলাবে? মনে হচ্ছে এক্ষুনি কামড়ে দেবে, ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করে দেবে আলোকে। এক পা সামনে এগোতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠে। আতঙ্কে আলো জমে যায়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে আরও 2টি কুকুর এসে বাকি 3টের সাথে যোগ দিয়েছে। সবকটা ঘেউ ঘেউ করতে শুরু করেছে। মনে হচ্ছে এরা নিজেদের মধ্যে আলোচনা করছে কে আগে প্রথম কামড় বসাবে। আলো এক লাফে পেছনে আগায়। আশেপাশে ত্রিসীমানায় কেউ নেই, সব লোকে খেয়ে ফেলবে। কুকুরের কামড় খেয়ে মরতে সে ইচ্ছুক নয়। প্রাণ হাতে নিয়ে দৌড়তে গিয়ে হুট করে তার পায়ের সাথে একটা ভাঙা ইটের ধাক্কা লেগে যায়। ঘটনার আকস্মিকতায় আলো কিছু বুঝে ওঠার আগেই নাকে তীব্র পিচের গন্ধ অনুভব করে। রোদের তাপে রাস্তার পিচ ঢালা গন্ধ ছড়িয়ে পড়ে। নাকের কাছে তীব্র যন্ত্রণা হয়। ধীরে ধীরে মাথা তুলে উপরে তাকাতেই দেখে একটা বলিষ্ঠ হাত তার দিকে কেউ বাড়িয়ে ধরে রেখেছে। আলোর হাঁটুর কাছটায় যন্ত্রণা হচ্ছে, ছিলে গেলে যেমন হয়। ধীরে ধীরে হাতের মালিককে দেখবে বলে সে মাথা তুলে তাকাতেই থমকে যায়। অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে কি মনে করে হুট করেই শামিনের হাতে হাত রাখে। শামিন গম্ভীর মুখে টেনে তোলে আলোকে। নাকে বাড়ি খেয়ে নাকের ডান পাশের ছিদ্র থেকে রক্ত ঝরছে। হাঁটুর কাছটা ছিলে গিয়েছে। নতুন চুড়িদারটা রক্ষা পায়নি। লজ্জায় আলো গুটিয়ে যায়। প্রকৃতি তাকে ক্ষণে ক্ষণে মুখ থুবড়ে পড়ে থাকবে, তবু শামিন আলোর দিকে না তাকিয়ে দূরে দাঁড়িয়ে থাকা কুকুরগুলোর দিকে এগিয়ে যায় 2 কদম। কুকুরগুলো উল্টো পথে দৌড়ে যায়। আলো ব্যথাতুর শরীরে অবাক হয়ে তাকিয়ে থাকে। শামিন যেন আলোর মনের কথা বুঝে যায়। নিচু স্বরে বলে ওঠে, ওরা আমার স্বজাতি তো, আমাকে খুব মানে। আলো মাথা তুলে শামিনের দিকে তাকায়। শামিন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। আলো চোখ নামিয়ে নেয়। শামিন তাচ্ছিল্যের সাথে বলে, তোমাকে ফলো করছিলাম না, আমাকে অপবাদ দিও না, এখানে কাজ ছিল। কাজ? মহিলা কলেজের সামনে? হুট করে আলো নিচু স্বরে জিজ্ঞেস করে বসে। শামিন ঠান্ডা গলায় বলে, না, মহিলা কলেজের পাশে, কাজী অফিসে। আলো পুনরায় মাথা তুলে তাকায়। কৌতূহলী হয়ে না চাইতেও বলে ওঠে, কাজী অফিসে কি বিয়ে করছেন নাকি? শামিন এক পলক আলোর দিকে তাকিয়ে বলে,
আমাদের ডিভোর্সের কাগজপত্র গোছানো হয়েছে কিনা খোঁজ নিতে এসেছি। কাজের নাতি হসপিটালে, আজ হবে না, তোমার দুর্ভাগ্য। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোর দৃষ্টি উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে যায়। হঠাৎ করে আলোর ভীষণ রাগ হতে শুরু করে। এতটা আঘাত পেয়েছে আলো, লোকটা ভদ্রতা করেও একবার জিজ্ঞেস করলো না আলোর ব্যথা করছে কিনা। আগে তো আলো না চাইতেও ব্যথা পেলে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতো। খুব রাগ হচ্ছে, কেন হচ্ছে তার উপর আলোর জানা নেই। পেইন কিলার নিয়েছিস? রেহেনা এসে আলোর মাথার কাছে বসে। আলো চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে বলে, নিয়েছি, জ্বর আসছে সম্ভবত। রেহেনা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, একটা বার ভেবে দেখবি না মা, শেষবারের মতো। রেহেনা যখন আলোর কাছে বিশেষ কোনো আবদার করতে চায় তখন মনা বলে সম্বোধন করে। আলো নিশ্চুপ হয়ে থাকে। রেহেনা বলতে থাকে, তুই রেগে যাস না মা, অশিক্ষিত বাঙালি মায়ের মন তো, তাই মানছে না। কথাটা বলে রেহেনা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মোছে। তারপর বলে ওঠে, কোনো মানুষ কি আবেগ, রাগ, জেদ, প্রতিহিংসা পরায়ণতা ভুলের ঊর্ধ্বে? তুই আমাকে দেখা এমন একটা মানুষ। আলো চুপ করে মায়ের কথা শুনতে থাকে। রেহেনা আলোর নির্জীবতা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। দরজার বাইরে আতায়ুর আলম দাঁড়িয়ে ছিল। রেহেনা নিজের স্বামীকে দেখে কয়েক মুহূর্ত দাঁড়ায়, তারপর বলে যায়, আজকের ডেলিভারি দিয়ে আর কাজ নেই, আমি অর্ডার নেইনি। আমার সেকেন্ড ইন কোর্স এক্সাম কাল, আজ ইউনিভার্সিটিতে যাচ্ছি, তোমরাও চলে যাও। সবকিছু গুছিয়ে নিয়ে আলো নিস্তেজ কণ্ঠে বলে সবাইকে। সিঁড়ি পেয়ে উপরে উঠে হিয়া আলোকে ডাকতে থাকে। আলো ঘুরে তাকায়। হিয়া বলে, আজ মশলা ডেলিভারি দেওয়ার ছিল, তুই আচা দিয়েছিস কেন? সব খেয়ে বসে আছিস? তাই তো, ডেলিভারি বয় চলে গিয়েছে, দাঁড়া আমি চেঞ্জ করে দিচ্ছি। তুমি থাকো, আমরা যাচ্ছি, শরীর ভালো নেই তোমার। বিউটি বলে ওঠে। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে। হিয়া এগিয়ে আলোর সামনে এসে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে আলোকে দেখে বলে ওঠে, কি ব্যাপার বলতো, কি হয়েছে তোর? কি হবে? আমতা আমতা করে আলো হিয়া বলে ওঠে, দুদিন ধরে বেশ খেয়াল করছি অন্যমনস্ক থাকিস তুই, কেমন কেমন করে কথা বলিস। আঙ্কেল হেরেছে বলে? আলো মাথা নাড়িয়ে বলে, আব্বুর হার নিয়ে আমার আক্ষেপ নেই, সে তো তৃতীয় হয়েছে। হিয়া অলস ভঙ্গিতে একটা চেয়ার দখল করে টেনে বসে এদিকে ওদিকে তাকিয়ে বলে, তোকে একটা সিক্রেট বলি, আমি আতাউল আঙ্কেলকে ভোট দেইনি, ইয়াসান ভাইকে দিয়েছি। আলো হিয়ার দিকে তাকিয়ে থাকে। হিয়া বলতে থাকে, আই এম প্রিটি শিওর আমাদের ক্লাসের সব মেয়ে ইয়াসার ভাইকে ভোট দিয়েছে। ইনফ্যাক্ট তরুণের দল ইয়াসার ভাইকেই বেছে নিয়েছে, আর বাকিরা তো সব বুড়ো লোক। একটু থেমে হিয়া হাই তুলতে তুলতে বলে, আমাদের ক্লাসের অধিকাংশ মেয়ের ক্রাশ তোর স্বামী, তারা কি বলা বলি করে জানিস? বলে ইয়াসার ভাইয়া তাদের তুলে নিয়ে বিয়ে করলে তাদের জীবন ধন্য হয়ে যেত। কথাটা বলে হিয়া উচ্চ শব্দে হাসতে থাকে। তারপর বলে, ইতিহাসে তোর কেসটাই বোধহয় প্রথম যেখানে ভিকটিমের প্রতি বিরক্তি এবং অপরাধীর প্রতি সহানুভূতি দেখাচ্ছি আমরা। আলো হিয়ার থেকে চোখ সরিয়ে নিয়ে নিচু হয়ে আচারের বয়ামগুলো সরিয়ে রাখে। হিয়া বক বক করতে থাকে। একটু পরে আলোর দিকে তাকিয়ে বলে, চুপ করে আছিস কেন? কি বলবো? অন্য সময় হলে তো আমাকে কাঁচা খেয়ে ফেলতি। আজ ইয়াসার ভাইয়ার নামে এত এত কথা বলছি আর তুই চুপচাপ শুনছিস, আমাকে ঝাড়ি মারছিস না কেন? ব্যাপার কি বলতো? প্রেমে টেমে পড়লি নাকি আমার তুলা ভাইয়ের? দেখ, প্রেমে পড়লে আমাকে কানে কানে বলে দে সময় থাকতে। আপু, তোমার জন্য নোটিশ এসেছে। আলো চমকে উঠে দাঁড়ায় আয়াতের কথা শুনে। আয়াত দাঁড়িয়ে আছে। আলোর অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, কাজী অফিস থেকে। আয়াত অবাক হয়ে বলে, কাজী অফিস থেকে নোটিশ আসবে কেন? ব্যাংক থেকে এসেছে, তোমার ডিপোজিটের। আলো একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে। হিয়া আলোর অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করতে থাকে। মাস্ক পর, একটু ভুল হলে আজ গণপিটুনিতে মরবি। ফিসফিসিয়ে রবিকে বলে সাদিক। রবি বিরক্ত ভঙ্গিতে মাস্ক পরে নেয়। রোদের তাপে কপাল থেকে টপ টপ করে ঘাম বেয়ে নামছে। মেজাজ যথেষ্ট খারাপ। মুখে কারান্ত শব্দ করে বলে ওঠে, কি বলতো, এত দেরি করছে কেন? আসেনি নাকি? না, এসেছে, ভাই নিজেই ইনফরমেশন দিয়েছে।
সাদিকের কথা শেষ হলে রবি এদিক ওদিক তাকায়। কলেজের গেটের বাইরে এতগুলো পাখির মধ্যে তাদের টার্গেটকে খুঁজে বের করা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। হাতের ছোট বোতলটার দিকে এক পলক তাকিয়ে বোতলটা আবারও আড়াল করে ফেলে সে। তারপর মোবাইলে একটা হিন্দি গান ছেড়ে তীক্ষ্ণ নজরে গেটের দিকে তাকিয়ে থাকে। এই মরতে চাস নাকি? আলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নৌসিন। হুশ করে পাশ দিয়ে একটা মিনি ট্র্যাক চলে যায় আলোর। ঝুঁকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। নৌসিন আলোর হাত ধরে রেখেছে। নিজেকে সামলে নিয়ে আলো নৌসিনের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, থ্যাঙ্কস। নৌসিন আলোর হাত ধরে বলে, কি হয়েছে তোর? পুরো ক্লাসে অন্যমনস্ক ছিলি, একটু হলে আজ ট্রাকের নিচে পড়ে মরতি। সমস্যা কোথায়? আলো মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে, কিছু না। নৌসিন হুট করে আলোর কপালে হাত দিয়ে বলে, গা গরম তোর? চল তোকে রিকশায় তুললে দিই মোড়ের মাথা থেকে, চল। দুজনে হাঁটতে থাকে। কিছুক্ষণ পরে আলো বলে ওঠে, সৈকত, তোকে আর বিরক্ত করছি না। নৌসিন বলে, না, আমিও অবাক হচ্ছি আলো, ও এত সহজে আমার পিছু ছেড়েছে, খুবই অবাক হচ্ছি। এসব কুকুরকে এভাবেই সোজা করতে হয়। শুকনো গলায় বলে ওঠে আলো। স্বাধীন আর রবি তীক্ষ্ণ দৃষ্টিতে আলো আর নৌসিনের দিকে তাকিয়ে আছে। রবি অবাক হওয়ার মতো করে বলে, আসল কোনটা? দুটো চেহারা তো এক। নেশা করেছিলি সকালে? লাল জামায় নসীন, হলুদ জামায় স্বামীনের বউ। এখন কি করব? দুটো আঠার মতো লেগে আছে কেন? দুটো পিঠ দেবো নাকি? মাথা খারাপ? স্বামীন তোকে তোর বাপ মা সহ কবরে পাঠাবে। ভাই যা বলছে সেটা কর। চল, বাইক স্টার্ট দে। এখানে ভিড়, মনে হচ্ছে মনের মাথা যাচ্ছে। চল চল। নৌসিন এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজতে থাকে। আলো পাশে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে নৌসিনের পার্স ব্যাগটা হাত থেকে নিচে পড়ে যায়। নৌসিন ব্যাগটা তোলার জন্য ঝুঁকে যেতেই হুশ করে তাদের পাশ দিকে একটা মোটর সাইকেল চলে গেল। ক্ষণ বাদেই একটা বিকট চিৎকার শোনা যায়, যে চিৎকারে কেঁপে ওঠে মহিলা কলেজের পুরো এরিয়া। থমকে যায় পথচারীরা, কাঁপতে থাকে আকাশ এবং পাতাল। এখান থেকে একটা কপি আমরা সিটি কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে পাঠাবো, এবং নকল তোমার স্ত্রীর কাছে। 90 দিনের আগে কার্যকর হবে না। কাজের থেকে চোখ সরিয়ে স্বামীনার হাতের কাগজগুলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বলে, আমি কি কাগজপত্রগুলো দেখতে পারি? জি অবশ্যই। কাজী কাগজগুলো এগিয়ে দেয়। স্বামীন কাঁপা কাঁপা হাতে কাগজগুলো নিয়ে দেখতে পায় উল্টো পাল্টে। একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, কোথায় সাইন করতে হবে? ফুয়াদ পাশের চেয়ারে বসে স্বামীনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কাজী একটা কলম এগিয়ে দিয়ে বলে, এই যে নিচের দিকে। স্বামীন কাজীর থেকে কলমটা নিয়ে ফুয়াদের দিকে তাকায়। তারপর ম্লান হেসে কাগজে সাইন করতে যায়। পরক্ষণেই কাজীর দিকে তাকিয়ে বলে, আঙ্কেল আর একটা কলম দিন, এটাতে সম্ভবত কালি নেই। কাজী মাথা নাড়িয়ে ড্রয়ার খোলে। ফুয়াদ স্বামীনের দিকে তাকিয়ে বলে, তোর ফোন বাজছে, পরে কথা বলবো। আরে রিসিভ কর, ইম্পর্টেন্ট কিছু হবে। স্বামীন ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। রনি ফোন দিচ্ছে। স্বামীন ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রনি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ভাই ভাবি। রনি, আমি তোদের বলেছি ওকে ওর মতো ছেড়ে দে, কেন বিরক্ত করছিস? রনি একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে বিকট চিৎকার করে বলে, ভাই ভাবির গায়ে কেউ অ্যাসিড ছুঁড়েছে। ম্যাম, পেশেন্টের কষ্ট হচ্ছে, ওনার হাতের বাঁধন খুলে দিই। ডাক্তার রুবি হেড নার্স শিলার দিকে তাকিয়ে বলে, হোক, তুমি পা ধরে রাখো, ওয়াশ করাটা জরুরি। এফেক্টেড এরিয়াগুলো ইমিডিয়েটলি ক্লিন করতে হবে। ওর জামা কাটো। কাজী কোথায়? ধরে রাখো ওকে। দুজন অ্যাসিস্ট্যান্ট নার্স পা ধরে। তারা দুজনেই সদ্য জয়েন করেছে চাকরিতে। বাচ্চা বয়সী, এটাই তাদের জীবনের প্রথম অভিজ্ঞতা। দৃশ্যটা তাদের ভিতরটা নাড়িয়ে দিচ্ছে। নিশ্চুপ চোখ দিয়ে পানি ছড়াচ্ছে তারা। এমার্জেন্সি ইউনিটের লোহার দরজা ভেদ করে গগন বিদারী চিৎকারে পুরো হসপিটালে থাকা প্রত্যেকটা স্তন্যপায়ীকে কাঁপিয়ে দিচ্ছে। স্বামীন ধীর পায়ে এক কদম এগিয়ে যায়। পেছন থেকে ফুয়াদ শক্ত করে জাপটে ধরে রাখে তাকে। সামিন, যাস না। স্বামীর নিজেকে ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায়। দলের ছেলেরা জাপটে ধরে। ভাই ধোয়াই লাগে, যাবেন না। কিছুক্ষণ ওদের সাথে ধস্তাধস্তি করে স্বামীর নিস্তেজ হয়ে ফুয়াদের গায়ে এলিয়ে পড়তে যায়। শক্ত করে ফুয়াদ স্বামীনকে আঁকড়ে ধরে রেখেছে। কান্নার তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে। দীর্ঘ সময় পরে একেবারে নিস্তব্ধ হয়ে যায় পুরো এমার্জেন্সি ইউনিট।
শামীন অনুভূতি শূন্য হয়ে পড়ে থেকে করিডোরের মেঝেতে, তার থেকে দূরেই লাশের মতো পড়ে আছে আতাইউর আলম। এবারও তারা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী, কে কতটা ক্ষতবিক্ষত হতে পারে তার প্রতিযোগিতা চলছে যেন। ডাক্তার রুবি দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে আসে। ফুয়াদ এগিয়ে আসে, কিছু জিজ্ঞেস করার পূর্বেই রুবি বলে ওঠে, হাই ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, জ্ঞান নেই, ট্রিটমেন্ট শুরু করবো এখন। কথাটা শেষ করে রুবি রনির দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, তুমি কি অশিক্ষিত? জানো না অ্যাসিড এফেক্টেড এরিয়াতে পানি ঢালতে হয় তৎক্ষণাৎ? নাকি বোঝো না? অবুঝ নাকি? রনি উৎকণ্ঠা নিয়ে বলে, ম্যাম পানি ঢেলেছি, মুখে পানি ঢালতে ঢালতে আনা হয়েছে। হোয়াট ননসেন্স! অ্যাসিড গায়ে লেগেছে আর তুমি মুখে পানি ঢেলেছো? গায়ে পর্যাপ্ত পানি ঢালা উচিত ছিল। রনি মিইয়ে যায়। দূরে বসে মিহি সুরে কেঁদে যাচ্ছে নৌসিন। শামীন ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়, রবির দিকে তাকিয়ে নিষ্প্রাণ গলায় বলে, ওকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করুন আন্টি, কথা বলুন, বোর্ড বসান এক্ষুনি, এই মুহূর্তে। রবি শামীনের দিকে তাকিয়ে ধীরে সুস্থে বলে, শান্ত হও, আই ক্যান ফিল ইউ। ট্রিটমেন্টে বিদেশে যেটা হবে এখানেও ওকে সেটাই দেওয়া হবে। এটা একটা লম্বা সময়ের ব্যাপার। ট্রিটমেন্টের শেষে বুঝতে পারবো সার্জারি লাগবে কিনা। শান্ত হও তুমি। শরীরের বেশ কিছু স্থানে এফেক্টেড হয়েছে, তার উপর বোকামি করে কেউ পর্যাপ্ত পানি ঢালেনি গায়ে। পিঠ, পেটের ডান পাশ, ডান হাতের কোনোই। শুনতে চাচ্ছেন আন্টি? নিস্তেজ কণ্ঠে বলে শামীন। রবি হাতের গ্লাভস খুলে বলে, জাস্ট প্রে ফর হার শামীম, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। রবি চলে যেতেই শামীন উঠে দাঁড়ায়। এদিক ওদিক অসহায়ের মতো তাকিয়ে দেয়ালে হাত দিয়ে অনবরত ঘুষি মারতে থাকে। ফুয়াদ গিয়ে ধরে ফেলে তাকে। শামীন ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে থাকে, আমার জন্য যা যা হয়েছে সব আমার জন্য। ওর লাইফে আমি একটা অভিশাপ। ফুয়াদ, এসব কি বলছিস? তোর জন্য কেন হবে? চেঁচিয়ে ওঠে ফুয়াদ। এসব আমার শত্রুটা করেছে, আমি দায়ী। ফুয়াদ, কতটা কষ্ট হচ্ছে ওর। আচ্ছা, রাস্তায় ও কেমন করছিল? নিশ্চয়ই গলা কাটা মুরগির মতো ছটফট করছিল। কথাটা বলে শামীন শেষ করতে পারে না। রনি এগিয়ে এসে বলে, ভাই ছেলে দুটোকে ধরা হয়েছে, পুলিশ হেফাজতে আছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকায় সে। আতাইউর আলম একইভাবে পড়ে আছে। শামীন এমার্জেন্সি ইউনিটের দরজার দিকে এক পলক তাকিয়ে শার্টের মতো গুটিয়ে নিয়ে ঘুরে দাঁড়ায়। ফুয়াদ বলে, কোথায় যাচ্ছিস? কোনো জবাব না দিয়ে শামীন বেরিয়ে যায় হসপিটাল থেকে। ভেতর থেকে কান ফাটানো আর্তনাদে পুরো দালান ভারী হয়ে উঠেছে, কিন্তু কারো সেদিকে কোনো প্রক্ষেপ নেই। যে যার মতো কাজ করে যাচ্ছে। কম্পিউটার অপারেটর এক মন ডেস্কটপে কিছু একটা দেখে যাচ্ছে। থানার কনস্টেবল সুধীর দাস রিমান্ড রুমের দরজার বাইরে বন্দুক মেঝেতে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখে ভাবলেশহীন। শামীন স্টপ স্টপ, শামীন মরে যাবে ও। পেছন থেকে গায়ের সর্বোচ্চ শক্তি খাটিয়ে শামীনকে ফেরানোর চেষ্টা করছে সমীর। সাদিক লকআপের একপাশে মেঝেতে গুটিয়ে বসে আছে। ভয়ার্থ চোখে সে শামীনের তাণ্ডব দেখছে। রবিকে বোধহয় শেষ করে ছাড়বে, এরপর তার পালা। শামীন রবির মাথা পা দিয়ে পিষে দিতে চায়। রবি তীব্র আর্তনাদ করে ওঠে। শামীন চেঁচিয়ে বলতে থাকে, কি ক্ষতি করেছে আমি তোর? কোন জন্মের প্রতিশোধ নিলি তুই? বল, মরার আগে বলে যা। সমীর শামীনকে চাপটে ধরে। শামীন ছেড়ে দে ভাই, শামীন এটা অন্যায়, আমার চাকরি চলে যাবে, বোঝার চেষ্টা কর, ওর রক্তবমি হচ্ছে। সমীরকে ধাক্কা দিয়ে শামীন রবির দিকে তাকিয়ে বলে, জবাব দে, তোর কি ক্ষতি করেছি আমি? ভাই ভাই আল্লাহর কসম, আমরা আপনার বউকে কিচ্ছু করতে চাইনি। আমাদের টার্গেট নৌসেন ছিল, হুট করে নৌসেন নিচে হয়ে যাওয়ায় আপনার বউয়ের গায়ে লেগে গেছে। ভাই আপনার বউকে কিছু করতে চাইনি। শামীন দাঁতে দাঁত চেপে গায়ের সমস্ত শক্তি দিয়ে রবির মাথাটা চেপে ধরে। সমীর কোনো দিশা খুঁজে না পেয়ে কনস্টেবল ডেকে শামীনকে ছাড়িয়ে নেয়। শামীন হাঁপাচ্ছে। সমীর একটা চেয়ার টেনে শামীনকে বসিয়ে দেয়। গায়ের হালকা আকাশি রঙের শার্টে রক্তের ছোপ ছোপ দাগ। এক গ্লাস পানি খেয়ে নিস্তেজ হয়ে বসে থাকে। সমীর গিয়ে সাদিককে মারতে থাকে। নৌসেন কেন অ্যাসিড মারতে চেয়েছিল? কার কথায়? জবাব দে। স্যার, সৈকত ভাই শমশের বুইয়া ছেলে। কেঁদে ফেলে সাদিক। শামীন সাদিকের দিকে তাকিয়ে আছে হিংস্র দুটি চোখে। এরা এমন সময় সাদিকের ফোন বেজে ওঠে। সমীর গম্ভীর কণ্ঠে বলে, কে ফোন দিয়েছে? সাদিক কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে বলে, সৈকত ভাই ফোন দিয়েছে স্যার। রিসিভ কর।
আর যা যা শিখিয়ে দেবো সেটা বলবি। স্পিকার অন কর। সাদিক মাথা নাড়ায়। ফোনটা রিসিভ হতেই ওপাশ থেকে সৈকত বলে, কিরে শালা, ফোন ধরছিলি না কেন? কাজ হয়েছে? তোর পেছে ও রাস্তায় রাস্তায় লাফিয়েছে, তাই না? গড়াগড়ি খেয়েছে ওর সুন্দর মুখ চেপে ধরে? সাদিক একটা ঢোক গিলে বলে, ভাই একটা ভুল হয়ে গেছে। ভুল মানে? কি ভুল? ভাই এসিড নৌসিনের মুখে ছুটতে গিয়ে ভুল করে সামিন ইয়াসারের বউয়ের গায়ে লেগেছে। হোয়াট? আলুর গায়ে? ও ভাই। কি হয়েছে? ওর মুখ পুড়ে গিয়েছে? না ভাই, গায়ে লেগেছে পিঠে। ওপাশ থেকে সৈকতের পৈশাচিক হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ হেসে নিয়ে বলে, মাত্র এত কম শাস্তি? এটা কিভাবে মানা যায়? অ্যাসিড না, ওকে তো রেপ করতে চেয়েছিলাম আমি, গ্যাং রেপ। ওর মতো মেয়ের সাথে ওটাই করা উচিত। ওর তেজ ওভাবেই ভাঙা উচিত। ওর জুতার ময়লা মাখিয়ে দিয়েছিল আমাকে, আমি ওর শরীরে কলঙ্ক মাখিয়ে দিতাম। শামিন ইয়াসার হাত কামড়াতো। শুনেছি ওকে ছেড়ে দিচ্ছে শামিন, তাহলে ভালোই হবে। আমরা আমাদের কাজ নির্বিঘ্নে করতে পারবো। আচ্ছা তোরা চলে আয় আমাদের ক্লাব ঘরে, নতুন দুটো বোতল এনেছি, একেবারে আসলটা। নৌসিনকেও পরে দেখে নেব। সৈকত ফোন কেটে দেয়। শামিন তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। সমীর আবারও শামিনকে ধরে ফেলে। কোথায় যাচ্ছিস? শামিন শীতল চোখে তাকায় সমীরের দিকে। সমীর চেঁচিয়ে বলে ওঠে, না তুই একটু বাড়াবাড়ি করবি না শামিন। আমি ফোর্স ফাটাচ্ছি, আমি নিজে যাচ্ছি, তুই কিছু করবি না। তোর বউ হসপিটালে শামিন, ডোন্ট ফরগেট দ্যাট। শামিন পুনরায় চেয়ারে ধপ করে বসে পড়ে। বিড়বিড় করে বলে, শোরের বাচ্চাগুলো বুঝতেও পারছে না ওরা আঘাত সামিনের বউকে নয়, সামিনকে করেছে। চোখ খুলে রেহেনা বিড়বিড় করে আলোর নাম ধরে ডাকতে থাকে। ঈশিতা এগিয়ে এসে রেহেনার হাত ধরে বলে, আন্টি ভাবি ঠিক আছে, ভাবি একেবারে ঠিক আছে, ঘুমাচ্ছে ভাবি, আপনি শান্ত হন। রেহেনা দু চোখ বন্ধ করে ফেলে। কার্নিশ পেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ঠোঁট কেঁপে ওঠে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানো মা, জীবদ্দশায় আমি এক ওয়াক্ত নামাজ ছাড়িনি, কখনো রবকে কৃতজ্ঞতা জানাতে কার্পণ্য করিনি। সব প্রার্থনাতে শুধু স্বামীর সন্তানের ভালো চেয়েছি। মেয়েটা আমার কিসের শাস্তি পাচ্ছে বলো তো? জীবনে কখনো একটা পিঁপড়াকে কষ্ট দেয়নি, একটা মিথ্যা কথা বলেনি, অন্যায়ের সাথে আপোষ করেনি, তবুও এত কষ্ট কেন ওর? ঈশিতা চুপ করে রেহেনার দিকে তাকিয়ে আছে। রেহেনা অঝোর ধারায় কেঁদে যাচ্ছে। শামিন উদাস চোখে মাথা ঘুরিয়ে চারপাশটা দেখতে লাগে। এই স্থানে শুরু হয়েছিল সবকিছুর। এখানে একটা বিশাল মঞ্চ ছিল, জনসমুদ্রের উত্তাল ঢেউ ছিল, মুখের সামনে ছিল মাইক্রোফোন। হঠাৎ গালে কারো হাতের স্পর্শ পেয়ে শামিন ঘুরে তাকাতেই দেখে চোখে পানি নিয়ে অগ্নি মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে এক শ্যাম সুন্দরী। ছোটখাটো দেখতে মায়াবী আয়কতার চোখ দুটি রসগোল্লা সাইজের মতো বানিয়ে সামনের দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল। চোখের সামনে সে দৃশ্য পুনরায় ভেসে উঠতেই শামিন আনমনে হেসে ওঠে। সেদিন কি পরিমাণ রাগ জন্মেছিল ওই তেজি মেয়েটার প্রতি। ইচ্ছে করছিল খুন করে ফেলতে, আর আজ সেই মেয়েটির জন্য তাকে খুন হতে হচ্ছে। অনুভূতিরা গলা টিপে শামিন ইয়াসারের সত্তাকে খুন করছে প্রতিনিয়ত। একটা দীর্ঘশ্বাস ফেলে শামিন এগিয়ে যায়। পার্কের বেঞ্চিতে বসে থাকে চুপচাপ। হসপিটালে এখন যাবে না সে, আর আছিয়ার সাথে বোঝাপড়া আছে আজ। এত লোকের ভিড়ে এসে তার আছিয়াকে কটু কথা শোনাতে পারবে না। ফোনের রিংটোন বেজে ওঠে। সমীরের ফোন। শামিন রিসিভ করে। কি ব্যাপার, কনস্টেবল পাঠিয়ে দিলি কেন মাঝ রাস্তায়? তুই হসপিটাল যাসনি? যাব, কি করেছিস তুই? শামিন তেজি কণ্ঠে বলে ওঠে। অন দ্য ওয়ে শামিন। শামিন একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলে, লাশ হলেও চাই। ডাক্তার রুবি এসে ফুয়াদের সামনে দাঁড়িয়ে বলে, শামিন কোথায়? কোথায় যেন বেরিয়েছে আন্টি। রুবি বলে, ট্রিটমেন্ট চলছে, চিন্তা করতে বারণ করো। সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাও যে মুখের কিছু হয়নি। ফুয়াদ, একটা মেয়ের মৃত্যু হওয়া ভালো তার থেকে। ফুয়াদ কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ায়। শামিন কোথায় গেল বুঝতে পারছে না সে। কোনো অঘটন ঘটায়নি তো আবার? থানায় ফোন দিয়েও কিছু জানতে পারলো না। ফোন বের করে আবারও শামিনের নাম্বার ডায়াল করে সে। শামিন ফোনটা রিসিভ করে। ফুয়াদ বলে, কোথায় গিয়েছিস তুই? কি উল্টোপাল্টা করছিস? হসপিটালে আয়। রাতে আসবো। তুই কোথায় সামিন? আন্ডার কনস্ট্রাকশন টাওয়ার এনে। ওখানে কি করছিস?
ফুয়াদ অবাক হয়ে জানতে চায়। শামীম ঠান্ডা গলায় বলে, স্মৃতি নাড়াচাড়া। মানে কিছু না, আমার শাশুড়ির জ্ঞান ফিরেছে। অদ্ভুত ফ্যামিলিতে জুড়ে গিয়েছি ভাই। একটা লোকও স্বাভাবিক না, কথায় কথায় জ্ঞান হারায়, কথায় কথায় স্ট্রোক করে। আর আমার বউয়ের কথা আর কি বলবো, সে তো কাঁধে অল টাইম ঝামেলা নিয়েই ঘোরে। ফুয়াদ চুপ করে থাকে। শামীম বলে, ওনাদের বাড়িতে পাঠিয়ে দে, বলে দে ফ্রম নাও আলো ইজ হার হাজব্যান্ডস রেসপন্সিবিলিটি। ফুয়াদ চুপ করে থাকে। শামীম বলে, ফোন কেটে শামীম চুপ করে বসে থাকে। সে এখন যে স্থানে আছে, এখানে একদিন ভয় দেখিয়ে আলোকে ডেকে এনে নিচের পা ধরিয়েছিল শামীম। এই রাগ মানুষকে দিয়ে কতটা নিচু কাজ করিয়ে নেয়। চুপচাপ কিছুক্ষণ বসে থেকে ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় সে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। পরিত্যক্ত আন্ডার কনস্ট্রাকশন টাওয়ারটা থেকে বেরিয়ে এসে মেইন রোডে দাঁড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন তাকে অদ্ভুত চোখে দেখছে। মেয়র শামীম ইয়াসার মির্জা এমন আলুথালু বেশে এখানে কি করছে? এখানে তার কাজ কি? পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বিরোধী দলীয় নেতা শামসের ভুইয়ার ছোট ছেলে সৈকত ভুইয়া নিহত। আজ বিকাল 5টা নাগাদ পুলিশের এক স্পেশাল টিম তার ক্লাবে খোঁজ চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে। পুলিশের থেকে বাঁচতে সে পুলিশের দিকে গুলি ছোড়ে এবং পুলিশ আত্মরক্ষার পাল্টা গুলি ছুড়লে সে মারা যায়। তার লাশ পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে সে আজকের মহিলা কলেজ রোডের অ্যাসিড কাণ্ডের মূল হোতা। ছেলের আকস্মিক মৃত্যুর শোক না সইতে পেরে হৃদরোগে আক্রান্ত হওয়া সাবেক মেয়র শমশের ভুইয়াকে গ্রিন লাভ মেডিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও তার বড় ছেলে সাগর ভুইয়া এই ব্যাপারে মুখ খোলেনি। শপিটালের ওয়েটিং রুমে হাত পেতে টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আছে শামীম। তার মুখ ভাবলে সেন। সৈকতের মৃত্যুর খবরে লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। কোনো না কোনো কারণে সবাই খুশি হয়েছে খবরটায়। কম ত্রাস সৃষ্টি তো করেনি গত 6 মাসে। কিশোর গ্যাংয়ের গডফাদার ছিল। কত অভিভাবকের অভিযোগ ছিল ওর নামে। এত অল্প বয়সেই মাদকের সাম্রাজ্য বিস্তার করে বসেছিল। ঘুরে ফিরে সবাই শামীম ইয়াসার মির্জাকে দেখছে। পরনে জিন্স প্যান্ট, গায়ে হালকা আকাশি রঙের শার্টে ছোপ ছোপ কালো কালো দাগ। বলিষ্ঠ দেহে শার্টটা আঁটো হয়ে আছে। পুরো বিধ্বস্ত লাগছে শামীমকে। সব আগন্তুকেরা শামীমের দিকে ঘুরে ফিরে তাকাচ্ছে। মেয়র সাহেবের এই অবস্থা কেন সেটা জিজ্ঞেস করার সাহস নেই তাদের। ভাইয়া, ঈশিতার ডাকে শামীম ঘুরে দাঁড়ায়। যাসনি তোরা? ইলহাম, ঋতু কোথায়? ভমিট হচ্ছে ভাবির, ওয়াশরুমে নিয়ে গেছে মেজো ভাইয়া। তোরা চলে যা, আমি থাকবো এখানে। ইসমাম বেশ কয়েকবার ফোন দিয়েছে ভাইয়া, ওকে বলবো? না, শুধু শুধু টেনশন করবে। এমনিতেই মন খারাপ করে থাকে সারাদিন। ঈশিতা একটা প্যাকেট শামীমের দিকে এগিয়ে দিতে দিতে বলে, শার্টটা পাল্টে নাও, তোমাকে বিশ্রী লাগছে। শামীম চুপচাপ প্যাকেটটা নিয়ে পাশের একটা বেঞ্চিতে রেখে দেয়। দূরের একটা বেঞ্চিতে আতায়ুর আলম চুপচাপ বসে আছে। সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সেও থেকে গিয়েছে। হাত বেঁধে দৃষ্টি মেঝের দিকে দিয়ে রেখেছে। সবাই চলে যায়। জামিল চুপচাপ করিডোরের এক পাশে দাঁড়িয়ে আছে। শামীম জামিলের দিকে তাকিয়ে বলে, তোর বউকে কথা দিয়েছিলাম তোকে দিয়ে চামচামি করাবো না, কিন্তু তুই জন্মগত চামচা। তোর মধ্যে থেকে চামচা ভাবটার গেল না, যা এখান থেকে। জামিল কিছুক্ষণ তার ভাইয়ের দিকে তাকিয়ে থেকে চলে যায়। হসপিটালে থেকে গিয়েছে দুটো লোক, আতায়ুর আলম এবং শামীম ইয়াসার মির্জা। আতায়ুর আলমের মাথাটা বেশ ব্যথা করতে শুরু করেছে। কপালের দুপাশের রগ দপদপ করছে। হঠাৎ তার সামনে কেউ একটা ওয়ান টাইম চায়ের কাপ এগিয়ে ধরে। মাথা তুলে শামীমকে দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়। শামীম নিজের জন্যেও এক কাপ চা এনেছে। চায়ের কাপ হাতে আতায়ুর আলমের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে পড়ে। দুজনেই কয়েক মুহূর্ত চুপ করে থাকে। তারপর শামীম পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, এখানে ক্যান্টিনের চা একেবারে বিশ্রী, খুবই সস্তা চায়ের পাতা দেয়। মনে হয় যেসব চায়ের পাতা লাশের কফিনে দেওয়া হয় সেটা। এই চাটা বাইরে থেকে আনলাম। আতায়ুর আলম চায়ের কাপে চুমুক দেয়। শামীম এক পলক তার দিকে তাকিয়ে থেকে বলে, আপনার সাথে কখনোই খোলামেলা আলোচনা করা হয়নি। কি আলোচনা? আতায়ুর আলম শামীমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমি আপনার অ্যাক্সিডেন্ট করাইনি, কান ভাঙানো হয়েছিল আপনার মেয়ের। আমিও জামিলকে কোপানোর ব্যবস্থা করিনি, কান ভাঙানো হয়েছিল তোমার।
দুজনে আবার চুপচাপ। শামিনের দিকে তাকিয়ে আতায়ুর আলম বলে, তোমার ধারণা তুমি আমার মেয়েকে ভালোবাসো? হুম। তা আমার মেয়েকে কতটা ভালোবাসো তুমি? আপনি যতটা আপনার মেয়েকে ভালোবাসেন তার থেকে একটু কম। ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। আতায়ুর আলম বলে, লাভ কি? তুমি একটা গুন্ডা। শামিন ম্লান হাসে। আতায়ুর আলম শামিনের গায়ের দিকে তাকিয়ে বলে, গায়ে রক্ত কেন? কাকে কুপিয়ে এসছো আবার? শামিন মৃদু হেসে চায়ের কাপটা বিনে ছুঁড়ে মেরে উঠে দাঁড়ায়। তারপর ক্লান্ত ভঙ্গিতে আলোর কেবিনের দিকে যায়। দরজার বাইরে থেকে 2 মিনিট ভিতরে তাকিয়ে থেকে পা বাড়ায় শামিন। পেছন থেকে ডাক্তার রুবি ডেকে ওঠে। শামিন। শামিন ঘুরে তাকায়। রুবি বলে, কোথায় যাচ্ছ? ভেতরে, ওর কাছে। রুবি শামিনকে ভালো করে লক্ষ্য করে বলে, নো ওয়ে শামিন, ইনফেকশনের ঝামেলা আছে। তুমি নিজেই জীবাণু নিয়ে ঘুরছো। কি অবস্থা তোমার? আন্টি, শার্ট পাল্টে আসছি আমি, একবার প্লিজ। রবি বলে, ঠিক আছে, চলো আগে সার্জিক্যাল পোশাক পরে নাও, তারপর ঢুকে। হাই ডোজের ইনজেকশন দেওয়া হয়েছে। পেটের ক্ষতটা সবচেয়ে বেশি। যখন অ্যাসিড ছোড়া হচ্ছিল তার কয়েক মুহূর্ত আগে একটা বালু ভর্তি ট্র্যাক চলে গিয়েছিল ওদের পাশ দিয়ে। পেট্রোলের তীব্র গন্ধে আলো মুখে ওড়না চেপে ধরে ঘুরে গিয়েছিল। অ্যাসিড ছিটকে লেগে যায় তার পিঠে। আলোকে কাত করে রাখা হয়েছে। চুলগুলোতে 2টো বেনি করে দিয়েছে নার্স। পুরো শরীর একটা সাদা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। ধীর পায়ে হেঁটে গিয়ে শামিন কিছুটা দূরত্ব রেখে একটা চেয়ার টেনে বসে পড়ে। দীর্ঘ সময় ধরে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে সে। উজ্জ্বল শ্যামলা বর্ণের মুখটা এখন অতিরিক্ত ফর্সা লাগছে। আলো যদি এখন নিজেকে দেখতো তাহলে নিজেই নিজেকে বলতো সাদামোলা। চুলে বাচ্চাদের মতো 2টো বেনি করে রাখা। ছোটখাটো গোলগাল মুখটাকে আরো ছোট লাগছে। এখন আলোকে দেখে 24 বছরের কোনো ভদ্র মহিলা নয়, বরং 17 বছরের কিশোরী মেয়েদের মতো লাগছে। ওই পাতলা 2টো ঠোঁট দেখে কে বলবে ওই ঠোঁট নেড়ে এই অভদ্র মহিলা কত কুৎসিত গালি দেয় সবাইকে। চেহারার সাথে স্বভাব আচরণ কিচ্ছু যায় না মেয়েটার। চেহারা দেখে কতটা অবলা লাগে, আর আচরণ দেখে মনে হয় জেল ফেরত লেডি ড্রাগ মাফিয়া। শামিন আনমনে হেসে ফেলে। তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে অস্ফুট স্বরে বলে ওঠে, কি বলেছিলে সেই দিন? বলেছিলে ইয়াস আর মির্জা। চলুন তাহলে একটা বাজি ধরা যাক। যদি ইলেকশনে আমরা জিতি তাহলে আমি যা বলবো তাই আপনি শুনবেন, আর যদি আপনি জেতেন তাহলে আপনি যা বলবেন আমি সেটাই শুনবো। এটাই বলেছিলে তাই না? তারপর কি হলো? আমি জিতলাম। বাজিতে জিতে শর্ত মোতাবেক তোমার আমার কথা শোনার কথা ছিল তাই না? আর আমি কি বলেছিলাম তোমাকে? তুমি ভালো থাকো, এটাই তো, তাই না? এটাই তো শর্ত ছিল। তুমি তোমার শর্ত মানলে কই? কেন ভালো থাকলে না তুমি? এ পর্যন্ত বলে শামিন থামে। তারপর আবার বলতে শুরু করে, শর্ত ভাঙলে কি হয় যা জানো তো আলো? যে শর্ত ভাঙে তাকে শাস্তি পেতে হয়। তোমাকেও শাস্তি পেতে হবে। তোমাকে তোমার স্বামী শাস্তি দেবে। কথাগুলো বলে শামিন চুপ হয়ে যায়। চাদরের ফাঁক দিয়ে আলোর বা হাতের আঙ্গুল বের হয়ে আছে। শামিন তার হাত বাড়িয়ে আলোর একটা আঙ্গুল ছোঁয়। তারপর তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেবিনের দরজার বাইরে থেকে শামিনের দিকে আতায়ুর আলম তাকিয়ে আছে। তিনি ওই ছেলেটার ব্যাকুলতাকে বিচার করতে পারছে না। তিনি শুধু দেখছে তার মেয়ের জন্য কেউ উৎকণ্ঠা নিয়ে বসে আছে তার মতো। তার সাথে প্রতিযোগিতা করে এগিয়ে থাকতে চাইছে। প্রতিযোগিতার ফলাফল কি হবে? কে এগিয়ে থাকবে? কে? আঙ্গুলের ওপর থেকে হাত সরিয়ে আলোর মাথায় হাতটা আলতো করে বুলিয়ে দিয়ে বলে, খুব তাড়াতাড়ি সুস্থ হও তুমি। তোমার স্বাস্থ্যের জন্য প্রস্তুত হও। আমি অপেক্ষা করছি আলো। আলো, তুমি কি শুনতে পাচ্ছ? আলো, আলো। কানের কাছে কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে বারবার। অপরিচিত নারী কণ্ঠটি খুবই চমৎকার, কিন্তু তাকে ডাকছে কেন? চোখের পাতা মেলে তাকানোর সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হলো। তবুও সে হাল ছাড়ল না। রবির দিকে তাকিয়ে হেড নার্স শিলা বলে ওঠে, ম্যাম চোখ খুলেছে। বাড়ির লোককে ডাকবো? যদি চেঁচামেচি শুরু করে দেয় সামলাতে পারবে? না, কাউকে দরকার নেই। শামিন বলেছে সি এ স্ট্রং ওয়ান। দেখি কতটুকু সত্যি।
অবশেষে সফল হলো সে। দু চোখ মেলে আলো পিটপিট করে তাকাচ্ছে। নাকে কেমন ওষুধের তীব্র ঝাঁঝালো গন্ধ এসে লাগে। কোথায় সে? কিচ্ছু বুঝতে পারছে না সে। মাথার উপর সিলিং ফ্যানটা চলছে না, কিন্তু পুরো ঘর শীতল। আলো ঘাড় ঘুরিয়ে দেখতে পাই দুজন অপরিচিত ভদ্র মহিলা তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। দুজনে এমন সবুজ রঙের একটা পোশাক পরা কেন? আলো কাত হয়েছিল, চেষ্টা করলো চিত হবার। তখনই যন্ত্রণায় তীব্র আর্তনাদ করে উঠল। দরজার এপাশে দাঁড়িয়ে শামীন সাথে সাথে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে আলোর আর্তনাদ শুনে। রিল্যাক্স আলো, রিল্যাক্স। ইটস আ মাইনর ইনজুরি, জাস্ট রিল্যাক্স। রবি আরো ঝুঁকে যায় আলোর দিকে। আলো চাদর খামছে ধরে। যন্ত্রণায় পুরো মুখ নীল রঙের হয়ে আছে। দু চোখ বন্ধ করার সাথে সাথে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নাকের ডগা লাল হয়ে গিয়েছে। রবি শিলাকে বলে, ইঞ্জেকশনটা দিয়ে দাও, ওয়াশ করতে হবে। শিলা মাথা নাড়ায়। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। তার গায়ে কিছু একটা পড়েছিল। মুহূর্তেই শরীরটা যন্ত্রণায় পুড়ে যেতে শুরু করলো। সে উন্মাদের মতো লাফাচ্ছিল, রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। এরপর আর কিচ্ছু মনে আসছে না। তারপর হঠাৎ করে মনে আসে কেউ বলছিল ওর জামা কাটো, ওর পা ধরে রাখো। হুট করে আলো চোখ মেলে চোখ দুটো বড় বড় করে ফেলে। শরীরটা যেন শিরশির করে উঠল। রবি আলোর কাছে এগিয়ে যায়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি ডাক্তার রবি, তুমি আমাকে আন্টি বলো। আলো ফ্যাল করে তাকিয়ে আছে। রবি বলতে থাকে, তোমার শরীরের ব্যথা কমে গিয়েছে। ইঞ্জেকশনটা ওয়েস্ট থেকে অর্ডার করা আনা হয়েছে, একটু ব্যথা করবে না, দেখো অনেক আরাম পাবে তুমি। আলো কাপা কাপা গলায় বলে, আমাকে কি ওটা এসিড ছোড়া হয়েছিল? হ্যাঁ আলো। রবি ঠান্ডা গলায় বলে। মুহূর্তেই আলো আর্তনাদ করে ওঠে, না, আমার মুখ। রবি আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিছু হয়নি তোমার মুখে আলো, জাস্ট রিল্যাক্স। আলো উন্মাদের মতো হয়ে ওঠে। ব্যথাতুর শরীরে ছটফটও করতে পারছে না সে। বাহাত দিয়ে পুরো মুখ হাতিয়ে যাচ্ছে। উন্মাদের মতো কেঁদে কেঁদে বলতে থাকে, আমার মুখ, আমার মুখ। কিছু হয়নি আলো, আয়না দেখবে তুমি, বোকামি, কিচ্ছু হয়নি। দেখো আলো, একটু দেখো, শান্ত হও, শান্ত হও তুমি। আলো শান্ত হতে পারে না, বাহাত দিয়ে মুখ ঢেকে তরপাতে থাকে। রবি জোর করে আলোর হাত সরিয়ে দিয়ে বলে, দেখো দেখো বলছি, দেখো তুমি। কিছুটা ধাতস্থ হয়ে পিটপিট করে চোখ মেলে আলো আয়নায় নিজের মুখটা দেখে। রবি মাথায় হাত বোলাতে বোলাতে বলে, দেখলে তুমি, দেখলে? ফ্যাল করে আয়নার দিকে তাকিয়ে আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রবি আয়নাটা সরিয়ে বলে, তুমি কার মতো দেখতে জানো? পুরো অমৃতা রাওয়ের মতো দেখতে, ভারী মিষ্টি। যে তোমার কণ্ঠটা বড্ড ফ্যাসফেসে আলো, এত বিকট চিৎকার দিয়েও না, আমার গান ফেটে যাচ্ছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে ফুপিয়ে কেঁদে ওঠে। তার পুরো শরীর কাঁপছে। রবি আলোর গায়ের চাদরটা সরিয়ে দিয়ে বলে, পেটে, ডান হাতের কোনোই, পিঠে একটুখানি লেগেছে তোমার, এইগুলো পুরোপুরি সেরে যাবে। আলো কাঁদছে, নিশ্চুপ কাঁদছে। রবি ক্ষত ওয়াশ করতে করতে বলে, আমরা বেশি দিন এই প্রাণচ্ছন্ন পাখিটাকে আটকে রাখবো না, তুমি খুব শীঘ্রই উঠতে পারবে। কেন আমার সাথেই কেন? ঝরঝর করে কেঁদে দিয়ে বলে ওঠে আলো। রবি কোনো উত্তর দেয় না। আলো বলে ওঠে, আমি খারাপ মেয়ে, আমি খারাপ মেয়ে বলে। একই কথা বিড়বিড় করতে থাকে আলো। রবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে শিলাকে বলে, ঘুমের ইঞ্জেকশনটা দিয়ে দাও। শামীন চুপ করে দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। দূরে রেহেনা মিহির সুরে কাঁদছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে হিয়া, নৌসিন, শ্রাবণী। আজান আয়াত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাদের পাশে। দরজা খোলার শব্দ হতেই শামীন সেদিকে তাকায়। রবি বেরিয়ে আসে। শামীনকে দেখে বলে, যাবে তুমি, দেখবে? শামীন মাথা নাড়ায়, তারপর বলে, আমার শাশুড়ি যাবে। উনি তো নিজেই ভেঙে পড়েছে, উনি কি করবে গিয়ে? শামীন চুপ করে থাকে। তার ভয় আলো যদি এই অবস্থায় তাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে, যদি রেগে যায়, তাহলে তো আলোর ক্ষতি। রবি মৃদুস্বরে বলে,
ঘুমিয়ে পড়বে এক্ষুনি, দেখে আসতে পারো, এরপর ট্রিটমেন্ট চলবে, তখন যেতে দেবো না কাউকে। শামিন কিছুক্ষণ উসখুস করে ভিতরে ঢোকে। আলোকে ওদিকে ফিরিয়ে শুইয়ে রাখা হয়েছে। পা টিপে টিপে শামিন আলোর কাছে যায়। ঘুম ঘুম চোখে আলো বিড়বিড় করতে থাকে। আমি খারাপ মেয়ে, আমার সাথে এটাই হওয়া উচিত। আমি খারাপ মেয়ে আমি। শামিন থমকে যায়, আর এগোনোর সাহস নেই তার। একই কথা আলো বিড়বিড় করতে করতে অচেতন হয়ে যায় কিছু সময় ধরে। শামিন পাথরের মতো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে ওঠে, তুমি খারাপ মেয়ে নাও, তুমি আমার দেখার সবচেয়ে শুদ্ধতম মেয়ে আলো, সব থেকে বিশুদ্ধ মেয়ে। শেভ করছিস না কেন? ফুয়াদ এক পলক শামিনের দিকে তাকিয়ে নিচু গলায় বলে। শামিন ড্রাইভ করতে করতে বলে, সময় হয়ে ওঠে না, আজ করব। দাড়ি রাখলে রেখে দিতে পারিস, তোকে অনেক হ্যান্ডসাম লাগবে, পলিটিশিয়ানদের সাথে দাড়ি মানায়। শামিন চুপ করে থাকে। হসপিটাল রোডের মোড় ঘুরে শামিন গেটের ভেতর ঢুকে পার্কিং লটে গাড়িটা পার্ক করে রাখে। তারপর গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতরে ঢোকে। আজ 15 দিন হয়ে গিয়েছে ট্রিটমেন্ট শেষ হয়েছে। আলোকে আজ রিলিজ করে দেওয়া হবে। ক্ষত প্রায় শুকিয়ে গিয়েছে। আলোর কেবিনের বাইরের করিডোরে সবাই দাঁড়িয়ে আছে। শামিন দ্রুত পায়ে হেঁটে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আজান মাথা তুলে তাকিয়ে বলে, আম্মু গিয়েছে ভেতরে, আপু কথা বলছে। মাথা ঘুরিয়ে শামিন আলোর কেবিনের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর হেঁটে ডাক্তার রুবির কেবিনে যায়। মেয়েদের এত গলাবাজি করা ঠিক না আম্মু, বেশি গলাবাজি করার পরিণতি দেখলে। আলো নিস্তেজ কণ্ঠে বলে। রেহেনা মেয়ের হাত ধরে চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বলে, একদমই না আব্বু, একদমই না, এমন কথা বলবি না। আলো কোনো কথা বাড়ায় না, মাথা ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। তার কেবিনের জানালার বাইরে একটা চমৎকার জারুল গাছ আছে। তার ডালে কিছু পাখি বসে আছে। সে এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়ে আছে। শরীরে যেসব জায়গায় লেগেছে সার্জারি করাটা অনেকটা সহজ। মুখ হলে আমরা রিস্ক নিতে চাইতাম না। এখন তোমার সিদ্ধান্ত, আলোর সিদ্ধান্তটা বাকিটা। শামিন রুবির দিকে তাকিয়ে আছে। রুবি বলতে থাকে, আজ নিয়ে যেতে পারো। আর যেটা ইম্পর্টেন্ট নোট দিতে চাই সেটা হলো ওর মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। আই থিঙ্ক তুমি বুঝেছো। শামিন মাথা নাড়ায়। রুবি বলতে থাকে, একটার পর একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে গিয়েছে, তাই ওর মনে হচ্ছে সবকিছু যেহেতু ওর সাথেই হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওর দোষ, ও আসল অপরাধী। এটা থেকে ভবিষ্যতে ভয়াবহ মানসিক সমস্যা দেখা দিতে পারে। ওকে খুব দ্রুত কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও। ফজলের রাব্বি বেস্ট এই ব্যাপারে। শামিন উদাস চোখে তাকিয়ে থাকে। রুবি বলতে থাকে, হুটহাট অদ্ভুত অদ্ভুত আচরণ করলে ভয় পেও না। কি বলতো, মেয়েরা নিজের শরীর ত্বকের ব্যাপারে খুব সেন্সিটিভ। ওর কাছে মনে হতেই পারে ও এখন কুৎসিত হয়ে গিয়েছে অনেকটা, ওর সৌন্দর্য কমে গেছে, তাই ডিপ্রেশনে হুটহাট কান্নাকাটিও করতে পারে, রাগ দেখাতে পারে। রুবি শামিনের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও। শামিন পানিটা খায়। রুবি বলতে থাকে, কি অবস্থা করেছো নিজের? ম্লান হেসে হাতের গ্লাসটা টেবিলের ওপর রেখে শামিন উঠে দাঁড়ায়। তারপর সোজা হেঁটে আলোর কেবিনের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ কেবিনের বাইরে জড়তা নিয়ে দাঁড়িয়ে থেকে দরজা ঠেলে পর্দা সরিয়ে ভেতরে ঢোকে। কারো অস্তিত্ব টের পেয়ে আলো মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে শামিন তার দিকে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। আলো বেডে আধশোয়া হয়েছিল। কয়েক পলক শামিনের দিকে তাকিয়ে থেকে মাথা ঘুরিয়ে আবারও জানালার বাইরে চোখ রাখে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা চেয়ার টেনে শামিন বসে পড়ে। তারপর আলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেই গলা খাকারি দেয়। আলো তাকায় না, ওদিকে মুখ ঘুরিয়ে রেখেই নিস্তেজ কণ্ঠে বলে, সব সময় অন্যের ভুলের মাসুল কেন আমাকে গুনতে হয় বলতে পারেন? শামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, চা খাবে? হসপিটালের বাইরে একটা ছোট চায়ের দোকান আছে, ওদের চা চমৎকার, আমি একদম ফ্যান হয়ে গিয়েছি, এখানে এসে রোজ খাই। আলো মৃদুস্বরে বলে ওঠে, কেন আসেন? শামিন একটা হাই তুলে বলে ওঠে, চা খেতে। আলো কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ডিভোর্সের নোটিশ পাঠানোর কথা ছিল সেদিন, পাঠিয়েছিলেন? শামিন মাথা নাড়ায়। আলো কাপা কাপা গলায় বলে, কেন? কেউ আটকে দিয়েছিল। কে? কলমের কালি শেষ হয়ে গিয়েছিল। আর কোনো কলম নেই পৃথিবীতে? আছে, কিন্তু কোনো কলমের ক্ষমতা নেই। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে,
আপনার প্রতি আমার রাগ নেই, যত রাগ সব নিজের প্রতি। চলে যান আপনি। শামীন নাটকীয় ভঙ্গিতে বলে। আর আমার হিসেব? আলো ঘুরে তাকায়, অবাক হয়ে বলে, কিসের হিসেব? মুহূর্তেই শামীন চোখ মুখ কুঁচকে বলে ওঠে, শর্ত মাননি, শাস্তি পেতে হবে তোমাকে। শর্ত? শাস্তি? কি বলছেন আপনি? বাজিতে কি শর্ত ছিল? আলো আমতা আমতা করে বলে, আমরা জিতলে আপনি আমার কথা শুনবেন, আর আপনি জিতলে আমি আপনার কথা শুনবো। কে জিতেছে? আপনি। হ্যাঁ, আমি জিতেছি। আর শর্ত অনুযায়ী তোমাকে ভালো থাকতে বলা হয়েছে। ভালো থেকেছো তুমি? আলো চুপ করে থাকে। শামীন গম্ভীর কণ্ঠে বলে, শর্ত ভেঙেছো তো শাস্তি পেতে হবে তোমায়। আলো শামীনের মুখের দিকে তাকিয়ে থাকে। শামীন বলতে থাকে, আর তোমার শাস্তি হচ্ছে তুমি বাধ্য মেয়ের মতো তোমার স্বামীর ঘরে ফিরবে। আলো বলে ওঠে, অসম্ভব, অসম্ভব। বাজি, শর্ত এইসব ভুলে যান, আমি কোথাও যাব না। শামীন একদৃষ্টিতে তাকিয়ে থাকে আলোর দিকে। আলোর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। অস্ফুট স্বরে বলে, প্রত্যেকটা পুরুষের কাম্য তার স্ত্রীর নিখুঁত একটা শরীর। আমি কোনো পুরুষকে গ্রহণ করার পরিস্থিতিতে নেই। আপনার দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি কারো চোখে আমার জন্য দয়া দেখতে চাই না। আমাকে আমার মতো ছেড়ে দিন প্লিজ। শামীন একদৃষ্টিতে তাকিয়ে থাকে আলোর দিকে। আলো চোখের পানি মুছে নিয়ে বলে, কি হলো? বলেছি তো চলে যান। যাব, তবে আমার স্ত্রীকে সাথে নিয়ে। ইয়াসার মির্জা? আলো রাগ দেখিয়ে বলে ওঠে, বাড়াবাড়ি করছেন। শামীন অদ্ভুত ভাবে হাসতে থাকে। আলো চেঁচিয়ে ওঠে, আব্বু কোথায় তুমি আব্বু? আতায়ুর আলম কেবিনের ভেতরে ঢোকে। তার পিছু পিছু ঢোকে রেহেনা, আজান, আয়াত, আলোর বান্ধবীরা, ফুয়াদ, ঈশিতা, জামিল, দলের ছেলেরা সবাই। আলোর গায়ে হসপিটালের পোশাক, চুলে দুটো বেনি করা। আতায়ুর আলমকে দেখে আলো বলে ওঠে, উনি কি বলছে? কি বলছো? আতায়ুর আলম গা ছাড়া ভঙ্গিতে বলে। আলো চেঁচিয়ে বলে, আমাকে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ তো? নিচু স্বরে বলে আতায়ুর আলম। আলো অবাক হয়ে বলে, হ্যাঁ তো মানে? আতায়ুর আলম অবাক। আলোকে হতভম্ব করে দিয়ে বলে, তোমার স্বামী তোমাকে নিয়ে যাবে। আমাকে বলছো কেন আম্মু? আমি কি তোমাদের মধ্যে কথা বলার? আলো ঘুরে ঘুরে কেবিনের মধ্যে থাকা প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, ও সবাই একজোট হয়েছে। সবাই চুপ করে থাকে। আলো বলে, যাব না আমি কোথাও যাব না। চাই না আমি কারো দয়া। জাস্ট লিভ মি অ্যালোন। আমি ক্লান্ত। স্বামীর মুখে কারান্ত শব্দ করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি এখন আমার বউকে আমার সাথে করে আমার বাড়িতে আর স্বামীর বাড়িতে নিয়ে যাচ্ছি। এখানে যদি কারো আপত্তি থাকে তাহলে সে 3 সেকেন্ডের মধ্যে আমার সামনে আসুক। 3 সেকেন্ড অতিবাহিত হয়। শামীন আলোর দিকে তাকিয়ে স্নিগ্ধ একটা হাসি দেয়। তারপর বলে, দেখলে, কারো আপত্তি নেই। তারপর শার্টের হাতা ফোল্ড করতে থাকে সে। আলো বলে ওঠে, কি করতে চাইছেন আপনি? শামীন ফুয়াদের দিকে গাড়ির চাবি দিয়ে বলে, স্টার্ট করো গিয়ে। ফুয়াদ হেসে বলে, जो हुकुम मेरे आका। আলো বলতে থাকে, কি করতে চাইছেন আপনি? ইতিহাসের পুনরাবৃত্তি। গম্ভীর কণ্ঠে বলে ওঠে শামীন। মানে তোমার মতো তেরা মেয়েদের সাথে যেটা করা উচিত, যেটা না করলেই নয়। শামীন আলোর দিকে এগিয়ে যায়। আলো কিছু বুঝে ওঠার আগেই সবার সামনে তাকে পাচা কোলা করে তুলে নেয় শামীন। আলো বাধা দিতে চেয়েও পারছে না, সেই শক্তি তার গায়ে অবশিষ্ট নেই। শামীন এগিয়ে যায়, পেছনে না ফিরে রাহাত আর জামিলকে উদ্দেশ্য করে বলে, হসপিটালের সবাইকে পেট ভরে মিষ্টি খাইয়ে বাসায় আসবে। হ্যাঁ, সবাইকে বলে দিবি আজ সামিন ইয়াসার মির্জার বিয়ে, পাত্রী তার স্ত্রী। ঈশিতা, রেহিনা আর আতায়ুর আলমের থেকে বিদায় নিয়ে ভাইয়ের পিছু পিছু যায়। আগন্তুকেরা সবাই অবাক চোখে শামীনকে দেখছে। মেয়র তার স্ত্রীকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে কেন? ভিড় জমে গিয়েছে করিডোরে। আলো নিশ্চুপ চোখের পানি ফেলে শামীনের বুকে কিলঘুষি মারতে থাকে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে শামীন হসপিটাল থেকে বের হয়। ফুয়াদ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শামীন এসে দাঁড়িয়ে ফুয়াদকে বলে, নেতা হিসেবে আমাকে সবসময় তুই 0 দিস, স্বামী হিসেবে কত দিতে চাস? 10-এ 8। কেন? আর 2 মার্কস কাটা কেন? মাত্র একতলা সিঁড়ি বেয়ে নেমেছিস আর এতেই হাঁপিয়ে গিয়েছিস? শামীন ম্লান হেসে বলে, হাঁপাবো না, 1050 কেজি বই নিয়ে এসেছি। 1050 কেজি মানে? ফুয়াদ অবাক হয়ে জানতে চায়। শামীন হেসে বলে, 50 কেজি ওর শরীরের আর 1000 কেজি ওর আত্মসম্মানের ওজন। তুই বকবক না করে গাড়ির দরজা খোল, নয়তো এটাকে এখানেই ফেলে দেবো।
ওহো, ভুল বলেছি। ওজন মনে হচ্ছে 70 কেজির কাছাকাছি। আইডোজের ওষুধ খেয়ে 20 কেজি বাড়িয়েছে। হাত ব্যথা হয়ে গেল রে। ফুয়াদ হেসে গাড়ির দরজা খুলে দেয়। আলোর চোখ পেয়ে পানি পড়ছে। বিড়বিড় করে বলতে থাকে, দয়া চাই না, একদম চাই না। শামিন আলোকে বসিয়ে দিয়ে আলোর পাশে বসে পড়ে। ফুয়াদ ড্রাইভিং সিটে, ঈশিতা তার পাশে। গাড়ি চলতে শুরু করে। আলোর ছটফটানি কমছে না। তেজ নিয়ে বলতে থাকে, কি ভেবেছেন আলো দয়া নেয়ার পাত্রী? লাগবে না। আমাকে আমার বাবা মায়ের কাছে দিয়ে আসুন বলছি। শামিনকে ধাক্কাতে থাকে আলো। শামিনের বলিষ্ঠ শরীরে তার কোনো প্রভাব পড়ে না। আলোর দিকে তাকিয়ে বলে, চুপ করে বসে থাকো, ব্যথা লাগবে তোমার। আলো থামে না। শামিনের হাত খামছে ধরে বলে, গাড়ি থামাতে বলুন।